শ্রুতি শুনে তেমন প্রতিক্রিয়া দিল না, কথাটাকে ঝেড়ে ফেলার মতো বলল, বাদ দিন মা, দিয়েছি এমনি, আমরা যাই তাহলে। পার্থিব, হাম্মি কই? ওরা আসছে, গেলাম। হ্যাঁ, সাবধানে থাকবেন। যা কাজ আছে দ্রুত শেষ করে রেস্ট নিন। তানহা বেগম হাসি মুখে বিদায় জানালো শ্রুতিকে। শুক্রবার হওয়ায় মাহাথির আজ বাসায়। সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো, তবে হাসিনা সিদ্দিক সাহেব আজ বাড়িতে নেই। ঢাকায় এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গেছে। মাহাথির দিয়ে এসেছে দুজনকে। আজ হয়তো বা থাকবে, নয়তো মাহাথির গিয়েই নিয়ে আসবে। সবার ঘোষ গল্পের মাঝে সবচেয়ে ছোট সদস্য একটা ভয়ঙ্কর কাজ ঘটিয়ে ফেলল। সে তার ছোট আব্বুর কোলে নির্দ্বিধায় মূত্র ত্যাগ করে বসল। ব্যাপারটা পার্থিবের বোধগম্য হতেই বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল সে। অমনি পার্থিবের অবস্থা সকলের চোখে ধরা পড়ল। শ্রুতি তার স্বামীর অবস্থায় হেসে ফেলল, হাসি মুখে ব্যঙ্গ করে বলল, একদম ঠিক হয়েছে, এটা হলো আমার থেকে কেড়ে নেওয়ার ফল। পার্থিবও হাসি মুখে উত্তর দিল, সমস্যা নেই, ওর ছোট আব্বু লাগে আমি, এতটুকু করার অধিকার তো ওর আছেই। হাসি মুখে শ্রুতি বড় করে শ্বাস ফেলল। এই মানুষটাকে রাগানো তার কাজ নয়। রাগ জিনিসটা কি তা হয়তো জানেই না সে। পার্থিবের অবস্থায় বিভা একটু ভড়কে গিয়ে মাহাথিরকে কোলে নিতে বলল বাচ্চাটাকে। তবে মাহাথিরের মাঝে তেমন হেলদোল লক্ষ্য করা গেল না। তার হাব ভাবে প্রকাশ পাচ্ছে মূত্রত্যাগ খুবই সামান্য একটি বিষয়। এটা নিয়ে এত হাউকাউ করার অর্থ হয় না। মাহাথির দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, চলো একটা ড্রেস দেই, এটা তো ভিজে গেল। পার্থিবের থেকে মাহাথিমকে নিজের কোলে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো দুই ভাইরা ভাই। বিভা শ্রুতি হতবম্ব মুখে তাকিয়ে আছে আমিন সাহেবের দিকে। সন্ধ্যাবেলায় সবাই মিলে হালকা নাস্তার পাশাপাশি ফানি মুভি দেখছিল। ঠিক তখনই বেল বাজে। শ্রুতি গিয়ে দরজা খুলে দেখে আমিন শিকদারকে। শ্রুতি বিভিন্ন প্রশ্ন ছুড়ে যে এখানে কেন এসেছে, কি চায় সে, এগুলোর একটি প্রশ্নের উত্তরও আমিন সাহেব দেয় না। হাসি মুখে বলে, ভিতরে ঢুকে বাকি আলাপ করি। শ্রুতি কিছু বলতে চেয়েও বলতে পারে না। এরপর ভেতরে ঢুকলেই তাকে দেখে সবাই ভীষণ অবাক হয়। আমিন সাহেব কারোর ধার ধারলেন না। সে নিজের মতোই সোফায় গিয়ে আয়েশ করে বসলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে এই বাড়ির ভীষণ কাছের কেউ। প্রতিনিয়তই যেন এই বাড়িতে তার আনাগোনা আছে। আমিন সাহেবকে শান্তিতে বসতে দেওয়া হলো না। শ্রুতি বিভা নানা প্রশ্ন শুরু করলো, তবে আমিন সাহেব তার কোনো উত্তর দিল না। শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে রইল। বিভা শ্রুতি দুজনেই ভালোভাবে লক্ষ্য করলো আমিন সাহেবকে। তিনি আগের তুলনায় বেশ রোগা হয়েছে। তার মুখে মলিনতা। আগে চালচলনে যেমন তার ব্যক্তিত্ব পরিস্ফুটিত হতো, আজ তেমন কোনো ব্যাপার নেই। কেমন যেন খাপ ছাড়া অগোছালো ভাব ভেসে উঠেছে। বেশ কিছুক্ষণ বাদে মাথা তুলল আমিন সাহেব, বলল, আমাকে এত প্রশ্ন করছিস কেন তোরা? এই বাড়িতে আসতে পারি না আমি? প্রশ্নটা ভীষণ অস্বস্তি নিয়ে বলল আমিন শিকদার। যথাসাধ্য চেষ্টা করলো অস্বস্তি প্রকাশ না করে আন্তরিকতা প্রকাশ করতে, তবে সক্ষম হলো কিনা কে জানে। আসলে দূরত্ব এত বেড়ে গেছে যে স্বাভাবিক কথা বলতেও লজ্জাটা এসে জেগে ধরছে। আমিন শিকদারের এমন কথা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া দিল না। বিভা শ্রুতি তাদের বাবার পরবর্তী কাজের অপেক্ষায়। পার্থিব মাহাথির আমিন শিকদারকে নিয়ে কিছু ভাবলই না। এখানে তাদের কিছু বলা মানায় না, তাই দুজনে নীরব থাকাকেই বাঞ্ছনীয় মনে করলো। এছাড়া আমিন সাহেবকে দেখে হামিমেরও তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। নীরবতায় পার করলো বেশ কিছু মুহূর্ত। এরপর সবাইকে অবাকের সর্বোচ্চ চূড়ায় বসিয়ে আমিন সাহেব বলতে লাগলো ভীষণ আবেগঘন কথা। তার কথা শুরু হলো তার নিজের জীবন থেকে, শেষ হলো তার নিজের সকল অন্যায়ের স্বীকারোক্তি দিয়ে। তার কথার সারমর্ম এই যে সে তাহিরা, বিভা, শ্রুতি, হামিম, তার নিজের মা সকলের সাথেই ভীষণ অন্যায় করেছেন। হাসিনার ঘরের ছেলেদের নিজের ছেলেদের মতো ভেবে আরও বেশি ভুল করেছে, ঘোর অন্যায় করেছে। আমিন সাহেবের কথার মাধ্যমে প্রকাশ পেল তার অভ্যন্তরীণ যন্ত্রণা এবং অপরাধবোধ। অস্বস্তিকে দূরে ঠেলে নিজের মনের সকল কথা প্রকাশ করে নিজেকে হালকা করল তিনি। বিভা শ্রুতি নির্লিপ্ত মুখে চেয়ে রইল তার দিকে। আমিন সাহেব জানেন কেউ তাকে মূল্য দেবে না, তাই সেই আশা না করেই তিনি নিজের মনের সকল কথা উগড়ে দিতে চাইল। এতে অন্তত নিজেকে হালকা করে বাসায় ফেরা যাবে, নয়তো এত এত দোষ, অপরাধ, অন্যায়ের স্মৃতির যন্ত্রণায় হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না।
আমিন সাহেব ভাবলো পরে যা হবে দেখা যাবে। এই মুহূর্তে তার মন হালকা করা জরুরি। ধীরভাবে বলল, আমি বুঝতে পারছি যে এই সময়ে এসে এসব কথা তোমাদের কাছে নিশ্চয়ই হাস্যকর লাগছে, লাগাও স্বাভাবিক। তবে আজ আমি নিজের কাছেই হেরে যাওয়া এক ব্যর্থ মানুষ। আমি এখন প্রতিনিয়ত নিজের অপরাধ বোধে ভুগি। নিজের অন্যায়গুলো প্রতি মুহূর্তে ভেসে ওঠে চোখের সামনে, কিন্তু কিছু করতে পারি না। আসলে কাজই করেছি এমন, তার শাস্তি দিচ্ছে আল্লাহ। নিজের প্রতি নিজেই তাচ্ছিল্য করে উঠল আমিন সাহেব। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, জীবনের এই পর্যায়ে এসে খুব আফসোস হচ্ছে। মনে হচ্ছে এতদিন মরীচিকার পিছনে ছুটে নিজের সুখে মোড়ানো জীবনকে আমি পায়ে পিষিয়েছি, আমার বড়া সংসারকে ভরাডুবি করেছি। এইসব ভাবলেই বুকে ভীষণ যন্ত্রণা হয়, নিজের গায়ে থুতু ছিটাতে ইচ্ছে করে, গুমড়ে গুমড়ে মরি। তবে সেসব কাউকে বলতে পারি না, তাই লাজ লজ্জার কথা বলেই এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। বিবামা, শ্রুতিমা, আমাকে ক্ষমা করো তোমরা। জীবনে যা করেছি তা হয়তো ক্ষমার যোগ্য নয়, তবুও। আর কিছু বলার আছে আপনার? আমিন সাহেব মনের দুর্বলতা আর প্রকাশ করলো না, বলল, বিভা তুই? আর কিছু বলার আছে? আমিন সাহেব মাথা নিচু করে বলল, নেই। ঠিক আছে, টেবিলে খাবার দিচ্ছি আমি, খাবার খেয়ে চলে যান তাহলে। আমিন সাহেব চোখ তুলে তাকালো। অপমানজনক একটা কথা কত সুন্দর করেই না বলে দিল তার বড় মেয়ে। অবশ্য সেও তো বলতো, বিভাকে বলতো, শ্রুতিকে বলতো, তাহিরাকে বলতো। তাহিরাকে শাহিনার সাথে তুলনা করে পৈশাসিক আনন্দ পেত। আমিন সাহেব তো সম্মান পাওয়ার মতো কোনো কাজ করেনি, কারোর সাথেই করেনি, তাহলে আজ এসব ভাবছে কেন? তার মাথাটা নিচু হয়ে গেল আপনা আপনি। শ্রুতি মাথা নিচু করে আছে। আজ আমিন শিকদারকে দেখে তার রাগ লাগছে না, অসহ্যও লাগছে না, বরং অন্যরকম একটা খুশি লাগছে। আমিন শিকদারের এই অনুশোচনায় তৃপ্তি পাচ্ছে সে। তার নিজের মৃত মায়ের কথা ভেবে তৃপ্তিতে বুক ভরে উঠেছে। মনে হচ্ছে এই তো তার মায়ের বিচার হলো, প্রকৃতি বিচার করলো। আমিন শিকদারের নিঃস্ব হয়ে যাওয়ার চেয়ে বড় বিচার আর কি হতে পারে? তাও যেন মনটা শান্ত হচ্ছে না। আমিন শিকদারের চোখের ভাষা পানি মানতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার বাবা এমন না হলেও তো পারতো, এত এত অন্যায় না করলেও তো পারতো। তাহলে নিশ্চয়ই আজ তার ছেলে মেয়েদের সামনে মাথা নিচু করে থাকতে হতো না। বিভা ভীষণ নির্লিপ্ত ভঙ্গিতে রান্নাঘর থেকে একটা বোল এনে টেবিলে রাখলো। আমিন সাহেব উঠে দাঁড়ালো, ভীষণ অসহায় হয়ে বলল, আমি কিছু খাবো না, আমি চলে যাচ্ছি। এমন কথায় শ্রুতির বুকটা ধক করে উঠল। সে অনুভব করলো এতকাল যাবৎ তার যে বাবাকে সে ঘৃণা করে এসেছে, আজ তার জন্যই চোখ ভরে উঠছে। বিভা তখনও নিশ্চুপ, নির্বিকার, তার কোনো হেলদোল নেই। আমিন সাহেব মাহাতিমকে দেখে বলল, আমি একটু কোলে নেই আমার নানা বাইকে। বিভা হাসলো সামান্য, বলল, ও আপনার কোনো নানা ভাই নয় আমিন শিকদার, ও আপনার জন্য জাস্ট সাধারণ একটা বাচ্চা, আর ওর সাথে আপনার কোনো লেনদেন নেই, তাই করে না নিলে খুশি হব। এমন কথার উত্তর কি দিতে হয় তা আমিন শিকদারের জানা নেই। তার বড় মেয়ের এমন কাঠিন্যে নিজেকে অনেক তুচ্ছ কেউ মনে হচ্ছে, এতই তুচ্ছ যে তার নিজের নাতিকে কোলে নেওয়ার অধিকারও তার নেই। নিজের প্রতি নিজের ভীষণ হাসি পাচ্ছে আজ। আমিন সাহেব ভাবলেন চলে যাবেন, তাই কৃত্রিম হাসি মুখে নিম্ন স্বরে বলল, ঠিক আছে, তোমাদের আর বিরক্ত করছি না, চলে যাচ্ছি আমি। আমিন সাহেবের চোখে পড়ল হামিমকে। চলে যেতে নিয়েও গেলেন না। গত 2-1 মাসে অনেক কিছুই শুনেছিল সে, বিভার সন্তান হওয়া, হামিমের অপারেশন হওয়া, তবুও চক্ষু লজ্জায় আসতে পারেনি। আমিন সাহেব ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো তার নিজের ছেলেকে। এই তো তার ছেলে হামিম, সেই হামিম যার জন্মের পর সে কোলে নিলেও আদর করলেও তেমনভাবে কখনো কাছে টানেনি। তাহিরার মৃত্যু, শাহিনাকে বিয়ে, সব কিছুর ঝামেলায় তার ছেলেকে ভুলেই গেছিল সে। আর যখন 1 বছর বাদে সে নিশ্চিত হলো তার ছেলে শারীরিক প্রতিবন্ধী, পায়ের সমস্যা, হাঁটতে পারবে না, তখন যেন আরও ভালোভাবে মন উঠে গেল ছেলের উপর থেকে। তার উপর তখন সে সদ্য দ্বিতীয় বিবাহ করেছে। স্নেহপূর্ণ কণ্ঠে হাত বাড়িয়ে আমিন ডাকলো। হামিম, এদিকে আসো। হামিম গোল গোল চোখে চেয়ে রইল। আমিন সাহেব আবারও ডাকলো। হামিম, এদিকে আসো, মাথায় একটু হাত বুলিয়ে দেই।
হামিম গেল না, সে পার্থিব আর মাহাথিরের মাঝে ছিল। দুই হাত দিয়ে মাহাথির এবং পার্থিবের এক বাহু করে দু বাহু টেনে ধরল। দু হাতের আড়ালে নিজেকে লুকাতে চাইল। যে কেউ দেখলেই বুঝবে যে হামিম আমিন শিকদারের কাছে যেতে ইচ্ছুক নয়। আমিন সাহেবও বুঝল। তা দেখে হাঁপ ছাড়ালো। এসবই তো হওয়ার ছিল। সে নিজেই সবাইকে দূরে সরিয়েছে, তাহলে আজ তাদের সান্নিধ্য কেন চাইছে? আমিন সাহেব দরজার দিকে গেলে বিভা ডাকলো। দাঁড়ান আমিন শিকদার, আমিন ঘুরল। বিভা বলল। আপনার জন্য একটা জিনিস রেখে দিয়েছি, নিয়ে যান। বলেই বিভা নিজের ঘরে চলে গেল। ফিরে এলো কিছুক্ষণ পরই, হাতে ছোট একটা শপিং ব্যাগ। বিভা বাড়িয়ে দিল আমিন শিকদারের দিকে, হাসি মুখে বলল। এই নিন আপনার জন্য সামান্য উপহার। অনেকদিন যাবৎ রেখে দিয়েছিলাম নিজের কাছে। আমি জানতাম এমন একদিন অবশ্যই আসবে, আজ এসেছে। আপনি নিয়ে যান। কি আছে এতে? আপনার জন্য তেমন বিশেষ কিছু নয়, আমার মায়ের ডায়েরির কিছু পাতা। আমিন সাহেবের দৃষ্টি বুঝে বিভা নিজেই বলল। আমার মায়ের ডায়েরি আমার জন্য ভীষণ মূল্যবান। ডায়েরি ভর্তি আছে আমার মায়ের মূল্যবান অনুভূতিতে। সেই মূল্যবান অনুভূতির মধ্যে আপনার জন্য লেখা অনুভূতি পড়তে আমার ভালো লাগে না আমিন শিকদার, তাই সেই পেজ আমি ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে রেখে দিয়েছিলাম আপনার জন্য। আজ মনে হচ্ছে এই পাতাগুলো আপনাকে দেওয়ার সঠিক সময়, তাই দিচ্ছি, নিয়ে যান। আমিন শিকদার হাত বাড়িয়ে নিল। এত কিছুর মাঝে বিভার বারবার বলা আমিন শিকদার সম্বোধনে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার আব্বু ডাক শোনার জন্য ভেতরটা হাহাকারে ছেয়ে গেল। ছোটবেলায় কত সুন্দর করেই না ডাকতো দুজনে। নিশ্চুপে চলে যেতে নিয়েও গেল না সে। মলিন কণ্ঠে বলল। বাবা হিসেবে শেষ একটা আবদার করি, আমাকে একবার আব্বু বলে ডাকবি তোরা? বিভা যেন বোঝেনি এমনভাবে বলল। কাকে ডাকতে বলছেন? আমাকে? শ্রুতিকে? হামিমকে? আমিন সাহেব পলক ফেলতে লাগলো। বিভা রহস্য করে বলল। আমাদের তো বাবা নেই আমিন শিকদার, তাহলে বাবা ডাকবো কাকে? আমাদের বাবা নেই। এক রাতে আমি, শ্রুতি, আম্মু, আমরা সবাই মিলে আমাদের বাবাকে খুন করে ফেলেছি। এরপর তাকে দাফনও দিয়ে দিয়েছি রাতের অন্ধকারে। বাবা মারা গেছে অনেক বছর হয়। আমরা সত্যিটা মেনে নিয়েছি, আপনিও মেনে নিন। আর ওই যে দেখেন হামিম আপনার থেকে লুকাতে চাইছে। হামিমও আপনাকে বাবা বলে ডাকবে না, কারণ ওর দুনিয়া জুড়ে কোথাও আপনি নেই আমিন শিকদার। আমি থাকতে দিইনি। আমিন শিকদার চারপাশ ভুলে নিজের মেয়ের কথা শুনল। কেমন ভয়ঙ্কর ভাবে ধীর কণ্ঠে কথাগুলো বলছে বিভা। কণ্ঠে নিস্তব্ধতার সাথে যেন ঘৃণা ঝরে পড়ছে। এমনভাবে বলছে যেন সত্যি সত্যি সে আমিন শিকদারকে নিজের হাতে খুন করেছে। হ্যাঁ, খুন তো করেইছে, বাস্তবিকভাবে না হলেও অদৃশ্যভাবে। বিভা তাচ্ছিল্য হাসল তার নিজের বাবার নিচু মাথা, মলিন অসহায় মুখ দেখে। ধীর কণ্ঠে কিছুটা উপহাস মিলিয়ে শুধালো। আজ খুব বাবার ডাক শুনতে ইচ্ছে করছে। এবার আমিন শিকদারের চোখ গলিয়ে পড়ে গেল উত্তপ্ত এক অশ্রুকণা। বিভা এগিয়ে গিয়ে হাতে টেনে আনলো শ্রুতির, বলতে লাগলো। দেখেন তো চিনেন কিনা আপনার ছোট মেয়ে শ্রুতি। চিনতে পারছেন আমিন শিকদার? ছোট থাকতে আপনার পেছন পেছন ঘুরতো, আপনার পাঞ্জাবি জামা সব ধরে টানাটানি করতো কোলে ওঠার জন্য। দিনের 24 ঘন্টায় 24,000 বার আব্বু আব্বু করার জন্য আমি নিজে ওকে একদিন খুব থমকেছিলাম বিরক্তিতে। ও আপনার একটু ভালোবাসা আদর চাইতো, কিন্তু কই, আপনি তো করেননি। আপনার চোখে ছিল খুবই তুচ্ছ একটা বস্তুর মতো, কারণ ও মেয়ে, তার উপর দ্বিতীয় মেয়ে, আবার কালো। কালো রং তো আপনার চোখের বিষ। এ কারণেই তো এত কিছুর পরেও ওর দিকে আপনি ফিরেও তাকাননি। সব সময় ব্যস্ততা দেখাতেন, আম্মুকে সামলাতে বলতেন ওকে। ঠিক বললাম না? মনে পড়ে সব? বিভা হেসে ফেললো তার নিজের কথায়, বলতে লাগলো। কত বছর পেরিয়ে গেছে, অথচ আজও দেখুন শ্রুতি নিজেকে সামলাতে পারে না। এই দেখুন ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দেখুন কেন পড়ছে বলুন তো? আপনার জন্য, আপনার কষ্ট দেখে। ও সব সময় চাইতো একটা সুন্দর পরিবার, যেখানে সবাইকে ভালোবাসবে, সবাই ওকে ভালোবাসবে। তাই তো ছোট থেকেই এমন অবুঝ ছিল। ধীরে ধীরে বড় হয়ে যখন বুঝলো এসব কিছুই হবে না, তখন থেকে নিজের মধ্যে কঠিন হতে চাইল, কিন্তু পারল না। সেই দুর্বলই রয়ে গেল। আপনার উপর রাগ, ঘৃণা, বিরক্তি থেকে একটু চিৎকার চেঁচামেচি করতো, এই যা। কিন্তু উপরে উপরে হাজার শক্ত থাকলেও ভিতরে ছিল শুধুই দুর্বলতা। তাই তো এখনো আপনার জন্য ওর চোখে পানি, কিন্তু ওর দুর্বলতা আপনি কখনো দেখেননি আমিন শিকদার। সারা জীবন শুধু ওকে খারাপ কথা শুনিয়েছেন, ওকে হারাতে চেয়েছেন।
ও মায়ের কথা শুনলে কাঁদে, এ কারণে আপনি ওর সাথে না পারে সবসময় নিজের মৃত স্ত্রীকে টেনে এনেছেন, নিজের মেয়েকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন। আমার কথা আর হামিমের কথা নয় বাদই দিলাম, এত সব কিছুর পরে আব্বু ডাক শুনতে যাওয়া আমার কাছে নিছকই কোনো মজার কথা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমিন শিকদার লক্ষ্য করলেন তার শরীর কাঁপছে। এতদিন তার নিজের মধ্যে অনুশোচনা থাকলেও তার নিজের মেয়ের মুখ থেকে আসা এমন কঠিন কথা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ভেতরের সব কিছু যেন ভীষণ আওয়াজ তুলে ভেঙে পড়ছে। আমরা আপনাকে বাবা ডাকবো না আমিন শিকদার, কখনো কোনো দিনও ডাকবো না। আমার শ্বশুর আছে যাকে আমি আব্বা বলি, সে আমাকে ভীষণ স্নেহ করে। শ্রুতির শ্বশুর তো ওকে নিজের মেয়ের মতো আদর করে। বাবা যেমন তার আদরে কন্যাকে চোখে হারায়, ঠিক সেভাবেই শ্রুতিকেও আঙ্কেল চোখে হারায়। শ্রুতি ভীষণ সুন্দর করে তাকে বাবা বলে ডাকে। শুধু এখানেই থেমে নেই, সৃষ্টিকর্তাও হয়তো আমাদের বাবার অভাব বুঝেছিল, তাই তো আমার কোল জুড়ে আমাকে একটা বাবা দিয়েছে। আমাদের অনেক বাবা আছে আমিন শিকদার, এত এত বাবার ভিড়ে কোথাও আপনি নেই। আমাদের আপনাকে চাই না, একটুও চাই না। আমিন শিকদার নিজের মেয়ের দিকে চেয়ে রইলেন। বিভার কাপা ঠোঁটের কথা, চোখ থেকে পড়া বড় বড় অশ্রুকণা দেখে মনে হলো এই দুনিয়ায় তার থেকে নিকৃষ্ট কোনো মানুষ নেই, হতে পারে না। বিভা আবারও বলতে শুরু করলো, আমরা আপনাকে ছাড়া অনেক ভালো আছি আমিন শিকদার, অনেক ভালো আছি। আমাদের যখন আপনার সবচেয়ে প্রয়োজন ছিল তখন আমরা আপনাকে পাইনি। এখন আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে, তবে আমরা ভালো থাকলেও ভালো ছিল না আমাদের মা। আজ আপনাকে দেখে আমার একটুও খারাপ লাগছে না, বিশ্বাস করুন। কারণ আমার মা যত কষ্ট যন্ত্রণা সহ্য করে এই দুনিয়া ত্যাগ করেছে তার একাংশও আপনি এখন অনুভব করেননি। আমি এখনো চোখ বন্ধ করলে আমার মায়ের চিৎকার শুনি, হাহাকার ভরা মুখ ভেসে ওঠে চোখের সামনে। তার দিনগুলো কেমন যন্ত্রণাময় দুর্বিষহ কাটতো তা যদি আপনি জানতেন। তবে আমি খুশি আমার মা মারা যাওয়াতে। এমনিতেও বেঁচে থেকে আপনার দ্বিতীয় সংসার দেখে আমার মা মারা যেত নিঃসন্দেহে, তার থেকে ভালো আল্লাহ নিয়ে গেছেন, ভালোই করেছে। আমি আসলে এই ভেবেই খুশি যে আমার মায়ের মৃত্যুর ওসিলাও আপনি নন। বিভা থামল, নিজের ছেলেকে এনে তুলে দিল আমিন সাহেবের কোলে, বলল, এত অনুরোধের মাঝে এই অনুরোধটা রাখলাম শুধু, তবে প্রথম এবং শেষবারের মতো। আমিন শিকদার দুহাতে নিজের নাতিকে আদর করলো, কপালে চুমু খেলো, মাথায় হাত বুলালো। নিষ্পাপ মুখটা দেখে তার চোখ ভরে উঠল, দু চোখ বেয়ে পানি একাই গড়িয়ে পড়তে লাগলো। বিভা নিয়ে নিল নিজের ছেলেকে, বলল, আপনাকে কখনো অভিশাপ দেইনি, সব সময় চেয়েছি ভালো থাকুন, আজও তাই চাইছি। আপনি ভালো থাকুন, অনেক ভালো থাকুন। পৃথিবীর সব সুখ খুশি আপনার হোক। আপনার মনের শান্তির জন্য বলছি, আমরা কেউ আপনার উপর রেগে নেই, ক্ষমা করে দিয়েছি অনেক আগে। ভালো থাকবেন আপনি, নিজের স্ত্রী 3 ছেলেকে নিয়ে অনেক ভালো থাকবেন। বিভার চোখে পানি নেই, স্বাভাবিক মুখ, নরম গলায় শেষ করলো নিজের কথা। আমিন সাহেব শ্রুতির দিকে তাকালো, সাথে সাথে শ্রুতির চোখ নামিয়ে নিল, গালে এখনো পানির ছাপ। আমিন সাহেব সময় নষ্ট করলো না, তার নিজের স্ত্রীর মৃত অনুভূতি নিয়ে উদ্যত হলেও চলে যেতে যেতে ভাবলো আগে সে এবং সবাই বলতো তার ছোট মেয়ে ভীষণ কঠিন, এর কারণ শ্রুতির ব্যবহার। তবে আজ সে বুঝতে পারলো শ্রুতি আসলেই ভীষণ দুর্বল। অন্যদিকে বিভা ভীষণ কঠোর একজন মেয়ে, মুখে কঠিন কঠিন কথা, চিৎকার করলেই কেউ আসলে কঠিন মনের হয় না, যদি না তার মন কঠিন হয়। তার বড় মেয়ে ভীষণ কঠিন, তার নীরব আচরণই যেন তার কাঠিন্যকে আরও গাঢ় করে তোলে। সিঁড়ি দিয়ে নামছে আমিন শিকদার, বিভার বলা শেষ কথাগুলো কানে বাজছে। নির্মম হলেও বাস্তব, বিভার বলা একটি দোয়াও আর কাজে আসবে না, কখনো না। সে আর সুখী হবে না, হতে পারবে না। সে জানে তার বাকি জীবন যাবে এই নিদারুণ অনুশোচনা, যন্ত্রণা, হাহাকারে। বাসার নিচে নামতেই আবারও 3 ছেলেমেয়ের মুখ ভেসে উঠল। ইচ্ছে করলো বিভার মাথায় হাত বুলিয়ে দিতে, শ্রুতির চোখের পানি মুছিয়ে দিতে, হামিমকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করতে, কিন্তু কিছুই সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আচ্ছা, সে পিতা হয়ে ওদের সাথে এমন কিভাবে করেছে? সে তো ওদের জন্মদাতা, সে কি পারতো না সারাটা জীবন ওদের ভরসার স্থান হয়ে থাকতে? বিভার নির্নিমেষ দৃষ্টি অন্তরিক্ষে, উদাস মুখে চেয়ে আছে সে। জীবনের হিসাব নিকাশে সব কেমন গোলমাল পেকে যাচ্ছে। সে কি অন্যায় করলো আমির শিকদারের সাথে? একটা মানুষ নিজের ভুল বুঝলে উচিত তাকে ক্ষমা করে দেওয়া। বিভা দিল না কেন? এত পাষাণ সে কবে হলো? পাশেই কারোর উপস্থিতিতে বুঝলো মাহাথির এসেছে। মাহাথির বিভার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, মন খারাপ? না।
মাহাথির জানে বিভার মন খারাপ, ভয়ঙ্কর মন খারাপ। সে বিভাকে নিজের দিকে ফিরালো, বলল, কষ্ট চেপে রাখো না বিভা। বিভা মাহাথিরের কথার লুকানো অর্থ ধরে নিল। আস্তে করে এগিয়ে সে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে দিল। মাহাথির শক্ত করে আগলে নিল তাকে। মাহাথির জানে বিভা কাঁদছে। কান্নার প্রথম দিকে বিভা শান্ত থাকলেও ধীরে ধীরে তার শরীরের কাঁপন বৃদ্ধি পেল। মাহাথির ভীষণ যত্ন নিয়ে হাত বোলাতে লাগলো তার স্ত্রীর মাথায়। সাথে ভাবলো, এই মেয়ে যেমন শান্ত, তার রাগ, অভিমান, কষ্ট সবই তেমন শান্ত। আমিন সাহেব বসে আছেন তাহিরা বেগমের ঘরে। ঘরের আবহে তেমন পরিবর্তন নেই, ধুলোয় নাক জ্বলে যাওয়ার মতো অবস্থা, তবুও আমিন সাহেব আলাদা ধরনের আত্মিক প্রশান্তি পাচ্ছে। সেই প্রশান্তি থেকেই এই রুমে বসে আছেন তিনি। গতকালের ঘটনা তার উপর কেমন প্রভাব ফেলছে তা বলা যাচ্ছে না। সে নির্বিকার। বিভার বলা সূক্ষ্ম তীরের মতো কথা, শ্রুতির মলিন মুখ, হামিমের দ্বিধাপূর্ণ দৃষ্টি, সব মিলিয়ে সে কেমন অনুভব করছে তা সে জানে না। আমিন সাহেবের মনে হলো মাহাথির, পার্থিব, তাদের চোখেও ছিল তার প্রতি অনীহা। কই সদ্য পরিচিত পার্থিবের চোখে মুখে যে বিনয় ঝরত, কাল তো সেই বিনয় ছিল না। দৃষ্টিতে অবজ্ঞা, ঘৃণা কিছুই ছিল না। কোথায় যেন ফাঁকা ফাঁকা। মাহাথিরকে নিয়ে সে আর কি ভাববে? ছেলেটার সাথে তেমন পরিচয় নেই। পার্থিব শ্রুতির বিয়ে ঠিক করার সময় মনে হলো বিভাকে বিয়ে দেওয়া উচিত। তার কিছুদিন বাদেই হাসিনা প্রস্তাব নিয়ে এলেন। প্রস্তাবে নাকচ করার কোনো কারণ ছিল না, এক প্রকার অবহেলা করেই ঠিক করে ফেললেন বড় কন্যার বিবাহ। বিবাহের পর থেকে সে যখন মাহাথিরকে দেখত, সুযোগ খুঁজত ছোট করার। তবে আজ কেন মনে হচ্ছে সে নিজেই মাহাথিরের কাছে ছোট হয়ে গেছে। কোথাও কারো চোখে তার জন্য মায়া নেই, ভালোবাসা নেই, আকুলতা নেই। কেন নেই? থাকতে কি পারতো না? আমিন সাহেব ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকালেন। তার তাকানো দেখে মনে হলো ঘরটায় হয়তো খণ্ড খণ্ড ভালোবাসার অংশ থাকলেও থাকতে পারে, কিন্তু নেই। আমিন সাহেব অজানা বুক ব্যথায় চেয়ারে বসতে পারলেন না, মেঝেতে বসলেন। তার হাতে ডায়েরির পাতাগুলো। কোথায় থেকে শুরু করবে বুঝতে পারছে না। সে জানতো তাহিরার ব্যক্তিগত ডায়েরি আছে, তবে সে কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো পছন্দ করতো না, বিধায় কখনো পড়া হয়নি। আমিন সাহেব অজানা এক ভয়ে পাতাগুলো পড়া শুরু করলো না। না, মন মানছে না। পড়া উচিত, তার মারা যাওয়ার আগে একটু পড়ে যাওয়া উচিত। আমিন সাহেব পড়া শুরু করলো। পাতা উল্টিয়ে উল্টিয়ে ভীষণ মনোযোগ নিয়ে পড়ছে সে। তার আর তাহিরার প্রেম জীবনের শুরু থেকে বিবাহ জীবনের সব কিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা। আমিন সাহেব তাহিরার কিশোরী হৃদয়ের অনুভূতি পড়তে শুরু করলো। পড়ার সময় মনে হলো সে সেই মুহূর্তে ফিরে গেছে। এই তো তাহিরা সদ্য কলেজে পা দেওয়া কিশোরী, আর সেই অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। দুজনের প্রেমের মুহূর্ত, ভালোবাসার কথা সব চোখের সামনে কানে বাজতে লাগলো। আমিন সাহেব অনেকদিন পর ভীষণ মনোযোগের সাথে কিছু পড়ছে। পড়তে পড়তে সে অনুভব করলো তার ভালোবাসার কাহিনী শেষ আর নেই। তাহিরার স্বচ্ছ, সুন্দর, পবিত্র সব অনুভূতি শেষ। এরপর থেকে একটু একটু আমিন সাহেবের প্রতি আসা নেতিবাচক চিন্তা, কথা, সন্দেহ লেখা। সে ভীষণ আফসোস করলো তাদের ভালোবাসার মুহূর্ত এত কম কেন লিখেছে তাহিরা। তার পড়তে ভালো লাগছিল। তুমি এই রুমে কি করছো? শাহিনার কণ্ঠে চোখ তুলে তাকালো। তেমন বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই আমিন সাহেবের। সাধারণভাবে বলল, ভালো লাগছে না তাই বসে আছি। বসে আছো এই ধুলোর স্তূপে? হ্যাঁ, একটু একা থাকতে দিবি? শাহিনা কিছু বলতে গিয়েও বলল না, চলে গেল সে। আমিন সাহেব থম ধরে পড়ে রইলেন। ফোনে অ্যালার্ম বাজলো। আমিন সাহেব তাকিয়ে দেখলেন রাত 11টা বাজে। এই সময় সে ওষুধ খায় দুটো, তবে এখন উঠতে ইচ্ছে করছে না। ওষুধ খেলেই বা কি হবে? ওষুধ। আমিন সাহেবের মনে পড়ল তাহিরা ভীষণ যত্ন করে তাকে ওষুধ খাওয়াতো। তার ফোনে যে অ্যালার্ম বাজছে, এই বুদ্ধিটা তাহিরার ছিল। তাহিরা নিজেই নিজের ফোনে অ্যালার্ম দিয়ে রাখতো, কারণ সে নিজেও তো মানুষ, যদি ভুলে যায় তখন। তাহিরা চলে যাওয়ার পর থেকে আমিন শিকদার নিজেই নিজের কাজের দায়িত্ব তুলে নিয়েছে। আমিন সাহেব ফোন দেখলেন আবারও। সে এই ঘরে এসেছিল সন্ধ্যা 9টার আশেপাশে। এত তাড়াতাড়ি 2 ঘন্টা পার হয়ে গেল, সে জানতেও পারল না। এতই মগ্ন ছিল বুঝি। আমিন সাহেব তার মনে সাহস সঞ্চার করলেন। নিজেকে নিয়ে ভালোবাসা পড়তে পারলে নিজেকে নিয়ে ঘৃণাও পড়তে পারা উচিত। দীর্ঘশ্বাস ছেড়ে সে পাতা উল্টিয়ে পড়া শুরু করলো। অনেকদিন যাবৎ ধরে আমিনের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করলেও তাকে কখনো সন্দেহ করতে ইচ্ছে করেনি।
মনে হয়েছে সবাই তো এক না, সবার ভালোবাসাও এক না। তাই হয়তো আমিন একটু অন্যরকম। আমিনের অন্যরকম স্বভাব নিয়েই আমি তাকে ভালোবেসেছি। নিজের মনকে মানাতে চেষ্টা করেছি যে আমিন ভালো, সে আমাকেই ভালোবাসে। আমি তার 2 সন্তানের মা, তার আরেক সন্তান আমার পেটে।